প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আরও একটি ছুটির রাত চলে এলো। ছুটির রাত, শুক্রবারের রাত মানেই এনটিভিতে রূপকথার রাত। আর আমিও নিয়মের বাইরে না গিয়ে এনটিভিতে চলে এসেছি আপনাদের সাথে খুব সুন্দর সময় কাটাবো বলে। রূপকথার রাতের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি বরাবরের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য। আপনারা জানেন রূপকথার রাতে আমি একা থাকি না, আমার সঙ্গে থাকেন দুজন অতিথি, যাদের সঙ্গে গল্প করতে করতে রূপকথার রাতটা কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায়। তো আজকেও দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজনই অভিনয়ের মানুষ। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তার শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে। এরপর একে একে তাকে আমরা বিজ্ঞাপন চিত্রে, ছোট পর্দায়, বড় পর্দায়, ওটিটিতে সবগুলো মাধ্যমেই সরব পেয়েছি। তবে আমার কাছে যেটা একদম ভিন্ন একটা বৈশিষ্ট্য মনে হয় যে অন্যান্য মাধ্যমে সরব হওয়ার পরেও থিয়েটারের সঙ্গে তার প্রেমটা ছেদ পড়েনি, প্রেমটা এখনও থেকে গেছে এবং ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রগুলোর জন্য ডিরেক্টরদের একটা আস্থার জায়গা। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শাহেদ আলী। রূপকথার রাতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আরও একজন অতিথি আছে, তাকে একটু দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আরও একজন অতিথি যিনি আছেন, তিনি এনটিভিতে একসময় আমার এই সিটেই বসতেন। এনটিভিতে আপনারা তাকে উপস্থাপক হিসেবেও দেখেছেন, আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করেছিল এবং তারপর একইভাবে বিজ্ঞাপনে, ছোট পর্দায়, বড় পর্দায়, ওটিটি সবগুলো মাধ্যমেই তাকে আমরা পাই। মাইমুনা মমো, কেমন আছেন? ভালো আছে। আপনি কেমন আছেন? চলছে বেশ ভালো। যেটা শুরুতে বললাম, এনটিভিতে আমার সিটে, এনটিভিতে একটা সময় উপস্থাপনা করা হয়েছে, তো Right. আজকে উল্টো সিটে বসে কেমন লাগছে? আহ, আমার জন্য তো আসলে এনটিভিটা সবসময় নিজের একটা বাসা। সো জাস্ট সিটটা চেঞ্জ হয়েছে। আমাকে যদি এসে এখন বলা হয় যে ওই সিটে চলে যাই, তোমার ইন্টারভিউ করি, আমি সেম জিনিসটাই আবার আসলে ফিরে যাব এই সেই স্টুডিওতেই তো হতো, এই live, স্টুডিওতেই হতো হ্যাঁ। এক্স্যাক্টলি। সো আমার কাছে আসলে জাস্ট সিটটা বদল হয়েছে, এছাড়া আর কিছুই না। ওকে, আপনার কাছে একটু চলে আসে। আমি শুরুতে যেটা বলছিলাম যে সবার ক্ষেত্রে দেখা যায় থিয়েটার থেকে যাদের যাত্রাটা শুরু হয়, সামহাও থিয়েটারের সাথে সম্পর্কে একটা ছেদ পড়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে গল্পটা একদমই ভিন্ন। সম্পর্ক ছেদ পড়ে যায় সবার ক্ষেত্রে মনে হয় সত্য না। মানে পৃথিবীর অনেক বিখ্যাত অভিনেতারা আমৃত্যু থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলেন, আহ, যেহেতু তারা চেয়েছেন। আবার অনেকেই আছে অল্প কিছুদিন থিয়েটার করে শুধুমাত্র অভিনয় না, অন্য অনেক মাধ্যমেই তারা কাজ করেছেন। বিখ্যাত অনেক সাহিত্যিক আছেন যারা থিয়েটার করেছেন এক সময়। অর্থনীতিবিদ আছেন অমর্ত্য সেনের মতো, যারা একসময় থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলেন, পরবর্তী সময় তার জায়গায় সাকসেসফুল হয়েছে। কিছু কিছু অ্যাক্টরও আছেন, শাহরুখ খান এই ধরনের কিছু অভিনেতা আছেন যারা একটা সময় থিয়েটারের সাথে ইনভলভ ছিলেন, পরবর্তী সময় তারা তাদের অভিনয়ের অন্য ক্ষেত্রতে আসলে কাজ করতে চেয়েছেন। আমার ক্ষেত্রে ব্যাপারটা এমন না যে আমি খুব ভালোবাসা বা আবেগের জায়গা থেকে থিয়েটারের সাথে সম্পৃক্ত থেকেছি বা থাকতে চেয়েছি বা এখনও থাকি। আমি একদমই নিজের তাগিদেই থাকি। আমার নিজের কাছে মনে হয় যে আমার যে একটা অভিনেতা সত্তা আছে, সেই সত্তাটা আমাকে থিয়েটার অল দ্য টাইম জানান দিতে থাকে। আগেও এটা এই একমাত্র মিডিয়াম যেখানে আমি এটা জানতে পারতাম যে আমি অভিনেতা, আমি অভিনেতা। তো আমি যখন থিয়েটারের মঞ্চে দাঁড়াই তখন আমার নিজের অস্তিত্বে আমি ফিল করি যে আমি তো অভিনেতা। অনেক সময় অন্য অনেক জায়গায় মনে হয় না আমি পারফর্মার, অনেক জায়গায় মনে হয় আমি এন্টারটেইনার, অনেক জায়গায় মনে হয় আমি আসলে ডে ওয়াইজ পেমেন্ট নিয়ে যাচ্ছি, এরকম মনে হয়। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে আমার সেটা মনে হয়নি কখনো, যে আমি কাজটা করি আসলে নিজের তাগিদেই। মানে ওই রকম ব্যাপারটা না যে ছেদ করিনি, খুব এটা নিজের স্বার্থেই করিনি বা করা সম্ভব না নিজের স্বার্থেই। আচ্ছা, রেগুলার শোজ তো করছেনই জি। থিয়েটারের, আর পর্দার জন্যও তো নানা চরিত্র ধারণ করতে হচ্ছে। এখন কি কি চরিত্রে বাস করছেন? এখন মঞ্চের যদি বলেন, মঞ্চে আমাদের অচলায়তন নামে একটা প্রোডাকশন হয়েছে। এই, মানে আন্দোলনের আগ পর্যন্ত আমাদের শেষ 16 তারিখে, 16 জুলাই শো হবার কথা ছিল, হয়নি সামহাও। সেদিন থেকে উত্তাল দেশ। তো ওটা অচলায়তনে আমি উপাচার্য একটা চরিত্র করি রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়াও আমাদের আগুন যাত্রা নামে একটা প্রোডাকশন আছে, সেই প্রোডাকশানে আমি আনারকুলি নামে একটা হিজড়া চরিত্র অভিনয় করি। তারপরে হচ্ছে আমাদের কন্যা নামে একটা প্রোডাকশন আছে যেখানে আমি কন্যা পীর চরিত্র অভিনয় করি। সার্কাসে মৌলবাদী একজন নেতা চরিত্র অভিনয় করি, যেইগুলো এখন রানিং। এছাড়াও কাজ হচ্ছে না, মানে আপাতত যে প্রোডাকশনগুলি বন্ধ, রাজা, রবীন্দ্রনাথের রাজা এবং অন্যান্য
ম্যান ফর অল সিজনস, দড়ির খেলা, এরকম অনেক প্রোডাকশন আছে যেগুলোতে আসলে বিভিন্ন চরিত্র করেছি, থিয়েটারের ক্ষেত্রে বলছি। আর টেলিভিশনে এখন এনটিভিতেই আমার একটা ঘরের শত্রু বিভীষণ একটা চরিত্র করছি আমি। এটা আপাত দৃষ্টিতে একজন একটু মন্দ লোকের চরিত্র, কিন্তু তথাকথিত না বিষয়টা, তার বেশ কিছু পজিটিভ গুণাবলীও বিদ্যমান সাথে সাথে, এবং একটা রোমান্টিক মনও আছে, কিছু কিছু রোমান্টিসিজমও দেখা যায় এই চরিত্রটার সাথে, এবং আলটিমেটলি তার জীবনটাকে সুন্দর করার এক ধরনের প্রচেষ্টাও আছে এই চরিত্রর গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের সাথে। এছাড়া অন্য কিছু দুটি চ্যানেলে দুটি প্রোডাকশন যাচ্ছে এখন, ওটার মধ্যেও দুটো ভিন্নধর্মী চরিত্র, একটা মানে একজন গ্রামের সহজ সরল টিপিক্যাল যেরকম মানুষরা হয়, তার বাবার খুব ভক্ত একজন ছেলে, এরকম একটা চরিত্র। আরেকটাতে একটু কুচক্রি, অন্যের সম্পত্তি গ্রাস করতে চায়, তার ভাইকে বঞ্চিত করতে চায়, এরকম একটা চরিত্র টেলিভিশনের ক্ষেত্রে বলছি। আর এছাড়া ওটিটিতে করছি দুটো চরিত্র, দুটো প্ল্যাটফর্মের জন্য, ফিল্মেও করছি। ওকে, অনেকগুলো চরিত্র নিয়ে একসাথে থাকতে হচ্ছে, দিন না, যাপন আমাদের করতে প্রত্যেকেই হচ্ছে। থাকতে হয়, কিন্তু আপনি মানে আপনার নিজেকে জিজ্ঞেস করে দেখেন, আপনি আপনার বাসায় যখন থাকেন, আপনার বাবা মার সাথে আপনি এক চরিত্র প্লে করেন, আপনার বয়ফ্রেন্ড বা স্বামীর সাথে এক ধরনের চরিত্র প্লে করেন, আপনার বাসার যে হেল্পিং হ্যান্ডটা যে মানুষটা থাকে তার সাথে এক ধরনের রোল প্লে করতে হয়, আবার যখন এইখানে আসছেন এই প্রডিউসারের সাথে একটা রোল প্লে করতে হচ্ছে আপনাকে, আবার যাবেন যখন সেই যে আপনাকে নিয়ে যাবেন যে ড্রাইভার ভাইটা তার সাথে এক ধরনের রোল প্লে করবো। আমরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন রোল কিন্তু প্লে করি রিয়েল লাইফেই। তো অভিনেতার জীবনটাও সেরকমই, এক এক সময় এক এক রোল প্লে করা। অভিনয় জীবনের আরো গল্প শুনবো, এদিকটাতে চলে আসি। এনটিভিতেই তো দুটো ধারাবাহিক যাচ্ছে, এছাড়াও বেশ কিছু ধারাবাহিকে আমরা মমকে পাচ্ছি ইদানিং। এনটিভির দুটো ধারাবাহিক নিয়ে একটু শুনি, চরিত্রগুলো নিয়ে শুনি, জোনাকির আলো আর প্রবাসী পরিবার, তারপরে অন্যগুলো শুনি। হ্যাঁ প্লিজ। প্রথমে শুরুটা হয়েছিল আমার এনটিভির সাথে, যদি আমি বলি, সিরিয়ালের যাত্রা চিকু সংহতি, ইফ আই এম নট রং, তুহিন ভাইয়ের সিরিয়ালটা ছিল। এরপর আমরা প্রবাসী পরিবার স্টার্ট করলাম এবং ডে ওয়ান থেকেই আসলে আছি এই সিরিয়ালটার সাথে, এখনও অন এয়ার হচ্ছে। এবং এই সিরিয়ালটা যখন আমরা আসলে করি, আমাদের চিন্তাটা এভাবে ছিল না যে দর্শক এত সহজে এই গল্পটা গ্রহণ করবে, কারণ প্রবাসী নিয়ে গল্প তখন অনেক হচ্ছে, আসলে সিঙ্গেল নাটকে আমরা অনেক দেখছি, তো সেই গল্পটা ধারাবাহিকে টেনে নিয়ে যাওয়া কিন্তু একটা ভারী ব্যাপার। এবং একই দর্শককে ধরে রাখা 150 বা 160 পর্ব পর্যন্ত, ইটস নট আ ম্যাটার অফ জোক। কিন্তু আমরা সেটা ধরে রাখতে পেরেছি, এবং আমার যে ক্যারেক্টারটা, পরিবারের বড় বউ থাকি সালমা, এবং তার কাছেই আসলে পরিবারের পুরো চাবিটা, এবং তার দেবর দেশের বাইরে থাকেন, তার টাকাতেই আসলে সংসারটা চলে, এবং আমার হাজব্যান্ড কোনো কিছুই করেন না, সে খালি মাতব্বরি ফলাতে ওস্তাদ। আলটিমেটলি সংসারটাকে ঘোরাই আমি আমার চোখের ইশারায়, এর সাথে আসলে অনেকগুলো ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়। এটা গেল সালমার চরিত্র। এবার আসে জোনাকির আলোতে, পুরোই অপোজিট একটা ক্যারেক্টার, একটা গ্রামের প্রবাসী পরিবারের, যেটা দেখে একদম গ্রামের কিছু পলিটিক্স, গ্রামের কিছু সহজ সরল পলিটিক্স। আর এখানে জোনাকির আলোতেই পুরো অপোজিট, শহরের খুবই এলিগেন্ট একটা ফ্যামিলির মেয়ে আমি, এবং আমার যিনি হাজব্যান্ড, আমরা দুইজনই অনেক ওয়েল নোন কর্পোরেট। সো আমি আমার শ্বশুর শাশুড়িকে আসলে দেখতে পারি না খুব একটা ভালো ভালো চোখে, এবং তাদেরকে আমি গ্রাম থেকে নিয়ে আসি শুধুমাত্র আমার বাচ্চার টেক কেয়ার করার জন্য। সো এভাবেই আসলে জোনাকির আলোতে তো অনেকগুলো গল্প, 5টা পরিবারের গল্প একসাথেই যাচ্ছে। আমাদের পরিবারের গল্পে আমার চরিত্রটা আসলে এভাবে যাচ্ছে। এছাড়াও কিন্তু মমকে আমরা অনেকগুলো ধারাবাহিকে পাচ্ছি একই সময়ে। সেই চরিত্রগুলো নিয়েও একটু শুনবো, স্কেডিউল কিভাবে ম্যানেজ করা হয়, এবং প্রতি মাসেই তো দেখা যায় যে ধারাবাহিক ইনভলভ থাকলে মিনিমাম 3-4 দিন একটা প্রজেক্টে তো দিতেই হয়। আমার এখন রাইট দিস মোমেন্ট আমার 7টা সিরিয়াল অন এয়ার হচ্ছে অ্যাট এ টাইম। প্রত্যেকটা চরিত্রগুলোই আসলে আলাদা, অনেস্টলি স্পিকিং, কারণ প্রত্যেকটা চ্যানেলই তো চায় তার নিজেদের দর্শককে ভাবে পিক করা, নাকি আলাদা আলাদা চরিত্রের অফারটা আসে?
অফারটা আমার কাছে আসে। এটা আসলে আমার যে খুব কষ্ট করতে হয় স্ক্রিপ্ট নিয়ে, ব্যাপারটা এরকম না। সাধারণত যেটা হয় যে থাকে না সিঙ্গেল নাটকে যে স্ট্রাগলটা আর্টিস্টদের করতে হয় যে 2-3টা স্ক্রিপ্ট পড়ে হয়তো আমি একটা স্ক্রিপ্টে গেলাম, আমার এই কষ্টটা আসলে সিরিয়ালে করতে হয়নি কখনোই। আমি পেয়েছি চরিত্রটা, আমার মনে হয়েছে ঠিক আছে এই চরিত্রটা আমি অন্য কোনো সিরিয়ালে করছি না, আমি এটা পুল অফ করতে হয়তো কিছুটা সক্ষম হব, তো সেভাবেই পিক করা। আর ডেটের ব্যাপারে যেটা যেহেতু যখন আমার সাথে ডিরেক্টর আসলে গল্প নিয়ে বসেন বা যোগাযোগ করেন, তখন শুরুতেই আমি তাকে জানিয়ে রাখি যে আমার আসলে এই সময়টাতে এতগুলো সিরিয়াল অন এয়ার হচ্ছে এবং প্রত্যেকটাতে আমার যেহেতু প্রোটাগনিস্ট হিসেবে আমার 4-5 দিনের মতো লেগে যায় আসলে এক একটা সিরিয়ালে। তো সেই হিসেবে একটু আগে থেকে যদি ডেটটা জানানো যায় তাহলে আমার 7টা সিরিয়ালের টিমকেই আসলে জানানো থাকে যে এত থেকে এত পর্যন্ত এই এখানে দেয়া, এত থেকে এত পর্যন্ত এখানে দেওয়া, এটা ম্যানেজ হয়ে তো যায়। ম্যানেজ হয়ে যায় আসলে। অ্যান্ড ডিরেক্টর অনেক হেল্প করে, দ্যাটস ট্রু। ওকে, তো আরো গল্প শুনবো চরিত্রগুলো নিয়ে। এই দিকটাতে ঘুরে আসতে চাই, একটু পেছনের দিকে যাব, 97 সালে চলে যেতে চাই। এখানে নেই, একটু 97 সালের দিকে তাকাতে চাই, যখন আপনি প্রাচ্যনাটে যোগ দিলেন। গল্পটা কেমন ছিল, কিভাবে এই জার্নিটা এগুলো? প্রাচ্যনাট আসলে হুট করেই জয়েন করা। আমি খুব প্ল্যান করে প্রাচ্যনাটে জয়েন করেছিলাম এমন না, আচ্ছা। বাট আমি ছোটবেলা থেকে থিয়েটার দেখতাম। আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আসলে আমার থিয়েটার দেখা শুরু। আমার আমার আব্বা থিয়েটারে মঞ্চে কাজ করতেন। আমার আব্বার অভিনয় দেখতে ছোটবেলায় যাওয়া, কিন্তু থিয়েটার অর্থে থিয়েটার অনেক পরে, আরও পরে। সেটা আব্বার থিয়েটারগুলোকে আমি আসলে ওই অর্থে প্রফেশনাল থিয়েটার বলবো না, আব্বার একটু অফিস পাড়া ঘেঁষা কাজ করতেন। আমি থিয়েটার মেনলি দেখি ঢাকা থিয়েটারের কীর্তন খোলা নাম আচ্ছা, প্রথম আমার দেখা থিয়েটার অর্থে থিয়েটার, যেটা শ্রদ্ধা সেলিম আলদিন। সেলিম আলদিনের লেখা, নাসির ইউসুফ বাচ্চুর ডিরেকশন। তো কীর্তন খোলা দেখার পরে আমার কাছে আসলে মনোজগতে থিয়েটার নিয়ে আসলে একটা ঘোর লাগে, এবং সেই ঘোরটা আমার কাটে না। যত দিন যায় আমি আরও অনেক থিয়েটার দেখতে থাকি, অন্য অনেক দলের থিয়েটার দেখতে থাকি, ঢাকা থিয়েটার ছাড়াও নাগরিক, আরণ্যক, পদাতিক, তারপরে নাট্যকেন্দ্র, নাট্যচক্র, যা যা সেটা থিয়েটার। কি খুব কনসিয়াসলি যে আমি অভিনয় শিল্পী না, হতে না, চাই না। এরকম, নাকি ভালো লাগা থেকেই দেখতে? না, আমি অভিনয় শিল্পী আসলে হতে চাইতাম কীর্তন খোলা দেখার পর থেকেই। আচ্ছা, আমি কীর্তন খোলা দেখার পরে ডিসিশন নেই যে আমি অভিনয়টা করব, এই কাজটা আমি করব, এর সাথে থাকব। কিন্তু যেটা হচ্ছিল, আমার বাবা নিজে সম্পৃক্ত থাকলেও কেন জানি উনি চাইতেন না যে আমি থিয়েটারটা করি। ভাবতেন যে থিয়েটার আসলে একটু স্ট্রাগলিংয়ের জায়গা, মানে উনি স্ট্রাগলারদের দলে বা ওই কাতারে তার ছেলেকে দেখতে চাননি হয়তো, বা সে অনেক কমফোর্টেবল জীবন ভেবেছিলেন আমার জন্য, সে একটু নিরুৎসাহিত করতেন। এবং আমার দাদির এক ধরনের ইয়ে ছিল, বাধা ছিল আমাকে এই জায়গায় আসতে না দেওয়ার পিছনে। কারণ আমার দাদা নিজে যাত্রা শিল্পী ছিলেন, উনি যাত্রায় নারী চরিত্র অভিনয় করতেন। তো ওনার অনেক অল্প বয়সে উনি মারা যান, এবং যে কারণে দাদিকে আসলে খুব কষ্ট করে আমার বাবাকে এবং আমার পরিবারের অন্য আমার চাচা, আমার ফুপু, এনাদেরকে মানুষ করতে হয়। তো ওই কষ্টটার জায়গা থেকে হয়তো আমার দাদি চাইতেন না যে আমি এই কাজটা করি, আমার বাবাকেও চাইতেন না, বাবা একটু ওনাকে আড়াল করেও করতেন মানে কাজটা। তা আমি যে কারণে বললাম, পিছনের গল্প বললেন যেহেতু, কিন্তু আমি কখনো সুযোগ পাচ্ছিলাম না কোনো থিয়েটারে সম্পৃক্ত হবার। তো 97-এর দিকে আমার আসলে পুনা ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাওয়ার কথা, ফিল্মের উপরে পড়াশোনা, হায়ার এডুকেশনের জন্য। তখন আমি এর ইমিডিয়েট আগে আমি একটা ফ্রেঞ্চ টিমের সাথে কাজ করি, যে ফ্রেঞ্চ টিমটা আসলে আমাকে কাজ করতে, যে আমার সাথে তাদের এক ধরনের হৃদ্যতা হয় এবং তারা আমাকে পছন্দ করে, তাদের ওখানে তারা আমাকে নিয়ে যেতে চায়। এর মধ্যে যেটা বললাম যে চলে যাওয়ার কথা, সেই সময়ে আমার আজাদুল কালামের সাথে এক জায়গায় পরিচয় হয়, কথা হয়, এবং ওনাকে আমি একটু কথার ছলেই বলি যে আমার খুব থিয়েটার করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা মনে হয় সুযোগ নেই আর। কারণ ইন দ্য মিন টাইম আমি একবার 1988-এ ঢাকা থিয়েটারে গিয়েছিলাম, ঢাকা থিয়েটার করার জন্য। তো ওখানে যে ইন্টারভিউ বোর্ডে এমন কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, আমি
খুব ভয় পেয়েছিলাম যে মনে হয় না থিয়েটারটা মনে হয় আমার করা হবে না, কারণ ঢাকা থিয়েটার আমি সবচেয়ে বেশি প্রোডাকশন ওই সময় দেখেছি এবং আমার খুব পছন্দের দল ছিল ঢাকা থিয়েটার তখন। তো বললাম যে আমার মনে হয় না থিয়েটার করতে পারবো, বাট খুব ইচ্ছা ছিল করার। হ্যাঁ, তো উনি আমাকে বলেন যে এক সময় যে থিয়েটার কেন করতে চাইছো, আমি তখন আমার নিজের ইন্টারেস্টের জায়গাগুলো বলি, কেন করতে চেয়েছি, কেন থিয়েটার নিয়ে ভাবনা ছিল, যা যা ওই বয়সে বুঝতাম সেগুলো বলেছি। তো ওগুলি উনি শুনেন, কিছু বলেন না আমাকে। পরে যখন আমাদের আলাপের শেষ পর্যায়ে যখন উনি চলে যাচ্ছেন, তখন উনি একটা সময় আমাকে বলতেছেন যে শোনো, আমরা সবাই মানে কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় বসি সন্ধ্যার পরে, এখনও ওইভাবে আমরা কিছু করি নাই, আমাদের খুবই প্রাইমারি জায়গা, প্রাইমারি টাইম, আমরা একটা প্রোডাকশনের 2-3টা সিন দাঁড় করাইছি, তুমি পারলে আইসো যদি মনে করো। তো উনি বলে চলে যান। তারপরে আমার মনে হলো আচ্ছা, ওনাকে তো ভালো লাগে, উনি তো যেভাবে যে ধরনের কাজগুলি করেন সেগুলো তো একটু ডিফারেন্ট লাগে, তো যাওয়া যেতে পারে, তো এখনও তো 2 মাস বাকি আছে যাওয়ার। আমি এর মধ্যেই সপ্তাহখানেকের মধ্যেই একদিন চলে যাই হুট করি, যে দেখি না বলছিল তো। একদিন সন্ধ্যায় আমি চলে যাই, যে ওনার সাথে দেখা করি, ওনার গ্রুপের অন্যান্য যারা ছিলেন তাদের সাথে একটু আলোচনা করি। পরে একটা পর্যায়ে বুঝলাম যে আমার এক ধরনের ইন্টারভিউ তারা নিয়ে নিলেন তাদের মতো করে। তারপর আমাকে এসে আজাদুল কালাম বললেন যে তুমি কালকে আসো সন্ধ্যার পরে আবার। তো আমি সন্ধ্যার পরে গেলাম, তারপর দিনও গেলাম। এভাবে দেখি কি সন্ধ্যার সময় আমার সারাদিন যাই করি না করি, সন্ধ্যার দিকে আসলে আমার মনে হয় যাই একটু যে ঘুরে আসি। এবং 1-2 দিন এমন হলো যে কোনো কারণে ধরেন যেতে পারিনি, আমি দেখি আমার খারাপ লাগা শুরু হয়েছে, আমি যেতে পারলাম না কেন। এবং যখন 1.5 মাস টাইম হয়ে গেল, তখন আমি নিজের সাথে নিজে ডিসাইড করে ফেলি যে আমি আর পুনাতে যাব না, আমি এখানেই থাকবো, এই কাজটাই করব। আমি কি শিখবো ওখানে যে এক্সট্রা, যা আমি এখানে শিখবো না। এই পরিবেশ, ওখানে কিছু বন্ধু আমি পেয়েছিলাম যাদের সাথে কারো কারোর সাথে এখনো বন্ধুত্ব আছে, কারো কারোর সাথে নেই, মানে তারা এখন আর পৃথিবীতে নেই বা এখন আর দেশে থাকে না, এমন কেউ কেউ আছে, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব আমার এখনো আছে। আমার মনে হলো এই বন্ধুগুলো তো আমি পাবো না। আমার মতো কিছু মানুষ আমি পেয়েছি, মনে হয়েছে যে এদের সাথে আমি অনেক দূর যেতে পারবো, একসাথে হাঁটতে পারবো। তো আমি তখন ভালো লাগারও একটা জায়গা তৈরি হয়ে গেল, যেটাকে হ্যাঁ, ডিনাই করাটা আপনার জন্য কঠিন সেটাই। হয়ে এবং গেল। আমি আর এইভাবেই বললাম যে খুব প্ল্যান করে যে প্রাচ্যনাট করতে এসে, তখন প্রাচ্যনাট কিছুই না, মানে আমাদের প্রথম প্রোডাকশনও নামেনি, প্রথম প্রোডাকশনটার আচ্ছা। কাজও তখন চলতেছে। মনে হলো না, মনে হয় এটা ঠিক জায়গা, ইনটিউশন বলেছিল আর কি। ওকে, বাকি জার্নিটাও শুনবো, আমি একটু এদিকটা থেকে ঘুরে আসি। আমরা ব্রেকে শুনছিলাম, এটা আমার আগে জানা ছিল না, যে ট্রিপলিতে পড়া একটা মেয়ে তার আরজে হওয়ার শখটা কিভাবে হলো, তারপরে জার্নিটা কিভাবে কি আচ্ছা, হলো। এটা যেটা সেটা হচ্ছে আরজে হওয়ার শখ আমার অনেক আগে থেকে, আচ্ছা। একদম শুরু থেকে। এবং এই শখটা আমার হয়েছে সারা আন্টি আর সুবর্ণা ম্যামের ভয়েস আমার আচ্ছা। অসম্ভব পছন্দ। তো তখন মানে একদম ছোট থেকে, এটা সম্ভবত 5-6 থেকে আমার এটা শখ ছিল যে না, আমি রেডিওতে ঢুকবই, আমি আরজে হব। এবং এইটা যখন 2008-9 এর দিকে, তো রেডিও ইন্ডাস্ট্রি একদম তুঙ্গে, রাতে এই শো শুনছি, ওই শো হ্যাঁ। শুনছি। তখন আমার মনে হতো আচ্ছা, একটা মানুষ যখন কথা বলে, একটা মানুষ তার কথা শুনে আমার মন খারাপ হচ্ছে, একটা টাইম আমার মন ভালো হয়ে যাচ্ছে, এই মন খারাপ মন ভালো হওয়ার মাঝখানে সে এমন একটা গান প্লে করে দিল যে গানটা আমি আসলে শুনতে চাচ্ছিলাম। এটা কিভাবে সম্ভব? একটা মানুষ আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি তার কথা শুনে সে আমার পুরো ইমোশনটাকে কন্ট্রোল করছে। ইটস নট আ ম্যাটার অফ জোক, এত সহজ না ব্যাপারটা। তখন থেকে আমার মাথায় ছিল যে আমি আরজে হব। আসলে আমি যদি বলি যে আমার লাইফে একটাই প্ল্যান করা ছিল যে আমি আরজে হব, এটাই। অ্যান্ড দেন ইউনিভার্সিটিতে যখন স্টার্ট করলাম, তখন আরজে হান্ট হল একটা প্রাইভেট রেডিও স্টেশন থেকে আমি ভয়েস দিলাম, নিউজ পেপার পড়তে দিল, একটা বাংলা একটা ইংলিশ। তারপর গানের কথা কিছু জিজ্ঞেস করলো, হয়ে গেল সামহাও, ভয়েস টেস্ট দিলাম, তারপর হয়ে গেল। তারপর থেকেই আসলে আর সেখান থেকে অভিনয়ের জার্নিটা কিভাবে শুরু হলো? সেখান থেকে অভিনয়ের জার্নিটা হচ্ছে, আমি ভয়েস আর্টিস্ট ছিলাম বেসিক্যালি। অনেক টিভিসি ভয়েস দেওয়া হতো ওই টাইমে, যেহেতু রেডিওতে ছিলাম আমি।
সো লাস্ট আমি যে রেডিওতে ছিলাম দ্যাট ওয়াজ রেডিও স্বাধীন, এশিয়াটিকের আন্ডারে। সো সেখানে সামহাও আসলে ছবিয়াল থেকে আমাকে কল করা হয় যে ফারুকী ভাই একটা বিজ্ঞাপন করবেন একটা গুঁড়া মশলার, সো একটা নতুন ফেস চাচ্ছেন ফারুকী ভাই, সো আমি কি করব কিনা। আমার কথা হলো যে ওকে ফাইন, ফারুকী ভাইয়ের হাউস থেকে ফোন দিয়েছে, এটা তো করলে তো আসলে করাই যায়, করে দেখি ব্যাপারটা কেমন। অ্যান্ড আমার কাছে যখন ফোন আসলো, আমার যখন আমার অফিসে কলিগদের সাথে শেয়ার করলাম সেরকম কল আসলো একটা ছবিল থেকে, এবং আচ্ছা করো না, একটাই তো, একটা করলে আর কি হবে। ওই একটা করা হলো 2018-তে। তখন ফারুকী ভাই অলমোস্ট 8 বছর কি 9 বছর পর, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই, 9 বছর অথবা 8 বছর পর ফিকশন করলেন আয়েশা। সেখানে একটা চরিত্রের জন্য ফারুকী ভাই আমাকে কল করলেন যে মমো আমি চাচ্ছিলাম এই চরিত্রটা খুব বেশি বড় চরিত্র না, আমি ভুল না করলে তিশা আপু তিশাপু চঞ্চল ভাই মেইন প্রোটাগনিস্ট ছিলেন। ফারুকী ভাই কল দিয়ে আমাকে বললো যে আমি একটু চাচ্ছিলাম এই ক্যারেক্টারটা তুমি করো, আসলে অনেক বড় ক্যারেক্টার না, অনেকক্ষণ ধরে স্ক্রিনে থাকবে এমন কিছু না, তুমি কি করবে কিনা। অ্যান্ড দ্যাট মোমেন্ট আমার মনে হলো করা তো যাই, আসলে করি, এই করা তো যায় করি থেকেই আসলে স্টার্ট হয়ে গেল। তারপর কি ইঞ্জিনিয়ার অ্যাক্টর হয়ে গেলেন আর তারপরে যে back to আসলে the কি pavilion হলো, হয়নি? তারপর আসলে অনেক কিছু হয়েছে। 18তে যখন আমি অ্যাক্টিংটা স্টার্ট করি তখন আমি বছরে হয় একটা কি দুইটা প্রোডাকশন, এর বেশি না। দ্যাট মোমেন্ট আমি স্বাধীনে মার্কেটিং টিমে শিফট হয়ে গেলাম। সো দেন 21-এ গিয়ে আই ডিসাইডেড যে ওকে ফাইন, ঠিক আছে এখন আমি মাইক থেকে একটা ব্রেক নিব। তখন এনটিভি আমাকে ডাকলো যে শো হোস্ট করার জন্য। ওই মোমেন্টটাতে আমি মোটামুটি মার্কেটিং দেখছি, মোটামুটি হচ্ছে আমি রেডিও শো করছি, মোটামুটি আমি এনটিভিতে শো করছি, মোটামুটি আমি নাটক করছি, আমি তখন সব কিছু করছি। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আসলে আমি এত কিছু আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। সকাল 6টার সময় আমি শো করছি, সকাল 6টায় রেডিওর শো করে আমি ক্লায়েন্ট মিটিং শেষ করে আমি হচ্ছে এনটিভিতে এসে শো করছি। আমার পুরোটা দিন মনে হতো যে 24 ঘন্টার জায়গায় যদি এটাকে 30 ঘন্টা করা যেত আমার জন্য সুবিধা হতো। এত কিছুর মাঝখানে আমার মনে হলো যে এখন একটা ব্রেক দরকার। দেন আই রিয়েলাইজ যে আসলে কোন কাজটাতে আমি যেতে চাচ্ছি। তখন আমার মনে হলো যে আমি মনে হয় অ্যাক্টিংটাতে যেতে চাচ্ছি। আচ্ছা, দেন অ্যাক্টিংটা কন্টিনিউ করা। আর এখন তো অ্যাক্টিংয়ে অনেক ব্যস্ততার গল্প নিয়ে ফিরে আসি। আমি এই দিকটাতে একটু আসতে চাই। যেহেতু থিয়েটারে আপনি কন্টিনিউ কাজ করছেন, রেগুলার শোজ করছেন এবং প্রত্যেকটা মাধ্যমেই আপনাকে আমরা পাচ্ছি, প্রত্যেকটা মাধ্যমে অভিনয়ের বেসিক জায়গার একটু পার্থক্যটা যদি আপনি পার্সোনালি টেকনিক্যালি কোন কোন জায়গায় ফলো করেন বা কি করতে হয় যদি একটু বলেন। মানে খুব বেসিক যেটা please. আমরা শুনে থাকি যে থিয়েটারে যখন আপনি অ্যাক্টিং করছেন আপনার ভয়েসটা অনেক লাউড রাখতে হচ্ছে, একদম লাস্ট রোয়ের অডিয়েন্সকেও আপনার ভয়েসটা পৌঁছাতে হবে। আবার যখন আপনি নাটকে চলে আসছেন তখন মানে অন্যদের ক্ষেত্রে যেটা এখানে আমরা আমি শুনি যে একটু add করি। একটু লাউডনেসটা আমি কমিয়ে যখন, ফেলতে হয়। প্রথম অ্যাক্টিং স্টার্ট করে আমার শতাব্দীদার সাথে একটা লম্বা সময় আমার একটা সিরিয়াল গেছে, দ্যাট ইজ মাশরাফি জুনিয়র। তখন ক্যামেরা কি লাইট কি আমি জানি না, এবং আমি যে এই মানুষটার কাছে লাইট নিতে হয় কিভাবে আমি পুরোটা শিখেছি শতাব্দীদার কাছে। এবং যে আচ্ছা। পরিমাণ আমি বকা খেয়েছি, যেই পরিমাণের, মানে একটা টাইমে শতাব্দীদা ওয়াজ লাইক আমি ওর সাথে কোনো টু শটে দাঁড়াবো না, কারণ আমি মাঝখানে লাইট হচ্ছে নষ্ট করে দিচ্ছি বা কিছু। বাট হ্যাঁ ভাইয়া প্লিজ। না মানে প্লিজ আপনি বলেন। না, আমরা শুনেছি ওনার গল্পটা শুনলাম। আসলে মানে আমি নিজেও পার্সোনালি অনেক কিছু শতাব্দীর কাছ থেকে শিখেছি। মানে আচ্ছা। শতাব্দী শুধু না, আমার ওই যে বন্ধু সার্কেল যাদের জন্য আসলে আমার প্রাচ্যনাটে থাকাটা, এই শতাব্দীও তাদের একজন। তো আচ্ছা, বন্ধু সার্কেল আর কে কে আছে? জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন রেজভি, তপন মজুমদার, তৌফিকুল ইসলাম ইমন, টু সাম এক্সটেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি টেকনিক্যালি কি কি ফলো করেন সেগুলো একটু জানবো একটা ফোন নিয়ে। একজন হ্যাঁ, দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি পল্টন থেকে বলছি। আমি ফারুক আহমেদ। আমি সাহেব ভাইয়ের সাথে একটু কথা বলতে জি, চাচ্ছিলাম। কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। জি,
শাহেদ ভাই, আর যারা আমরা নতুন আসতে চাচ্ছি, আমরা কিভাবে মানে আমাদেরকে শুরুটা কিভাবে করব সে ব্যাপারে যদি একটু মতামত দিতেন আর কি, মানে কাজ করার জন্য খুব আগ্রহ। কি গ্রহণ করবেন? জি কি আমি কথাটা শাহেদ ভাই, হ্যাঁ, মানে কি গ্রহণ করবেন বুঝি নাই সেটা। মানে কাজটা হচ্ছে যে মানে অভিনয় করতে চাচ্ছি আর কি, কিভাবে শুরু করতে পারবো, কোথায় যোগাযোগ করবো প্রাথমিক অবস্থায় আপনি সেটা। শুরুটা কিভাবে অভিনয় করবেন কেন করতে নতুনরা? চান? জি জি জি, অভিনয় কেন করতে চান? অভিনয়টা খুব ভালো লাগে আর কি, এটা একটা বড় জগৎ, মানে আমার কাছে খুব ভালো লাগে এটা। আপনার ডান্স ভালো লাগে না? জি, নাচ ভালো লাগে না? নাচ লাগে? না, লাগে লাগে, কিন্তু আগে মানে কাজটা করতে চাচ্ছি আর কি, আপনার শিখতে গান চাই। ভালো লাগে না? জি জি লাগে। তাহলে আপনি ওগুলো চাচ্ছেন না করতে, অভিনয়টা কেন করতে চাচ্ছেন? অভিনয়টা চাচ্ছি আসলে, যদি প্রয়োজন হয় তাহলে ওটাও করবো। না, যেমন উনি প্রয়োজন না, বললেন ব্যাপারটা যে আমি উনি জানতে বিভিন্ন চাচ্ছি যে institute এ আপনি- কাজ করছে, শিখছে, মানে আমরা ওটা করতে চাই আর কি, এজন্য আর কি, মানে রাইট ওনার রাইট, কাছে আপনি যে বললেন কথাটা একটু বলতে শিখছে চাই। কি জানি একটা বললেন কথা, মানে আপনি তো আসলে যে কোনো কাজ করতে গেলে আপনাকে শিখতে হবে। জি জি, ওটাই তো অ্যাডভাইসটা চাচ্ছি আর কি, উপদেশটা হ্যাঁ, কিভাবে আপনি- শুরু করবো। আপনি শিখতে ইনস্টিটিউট আছে বিভিন্ন রকম, ইনস্টিটিউটগুলোতে আমাদের ঢাকাতেই অনেকগুলো ইনস্টিটিউট আছে এখন, ঢাকার বাইরে বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট আছে অভিনয় শেখার জন্য। আপনি সেখানে আগে প্রাথমিকভাবে চেষ্টা করেন শেখার জন্য, তারপরে একটা সময় আপনি নিশ্চয়ই অভিনয় করতে পারবেন। মানে প্রবলেম হচ্ছে আমরা এখানে বেশিরভাগই অভিনয় কাজটা না শিখে করতে চাই। কারণ হচ্ছে আমরা মনে করি যে আমি ব্যক্তি জীবনে সে মমর সাথে আমি অনেক ভালো মিথ্যা কথা বলতে পারি, আমি মমর কাছে মিথ্যা বলে আমি পার পাই, মম বুঝতে পারে না আমি মিথ্যা বলছি, তার মানে আমি খুব ভালো অভিনয় করতে পারি। আমরা এরকম মনে করি। ব্যক্তিগত চর্চায় মিথ্যা বলাটাকে বা খুব পারফেক্টলি মিথ্যা বলতে পারাটা বা তার সত্য গোপন করাটা ধরতে না পারাটাকে ভালো বিনয়ের এক ধরনের মাপকাঠি নিজেরা বিচার করে নিই। বাট অভিনয় জিনিসটা সত্যের থেকে বড় সত্য ভাই। সেইটা একটা চর্চা, একটা সিস্টেম, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে রপ্ত করতে হয়। সেই ওয়ের মধ্যে দিয়ে যদি আপনি যান, সেই মেথডের মধ্যে দিয়ে যদি যান, এটা আলাদা সিলেবাস দিয়ে যদি আপনি নিজেকে সমৃদ্ধ করেন, দেন আপনি ভালো অভিনয় করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন এবং যেভাবে উনি বলে দিয়েছেন যে কাজটাকে যদি খুব বেশি ভালোবাসেন বা করতে চান, বিভিন্ন ইনস্টিটিউট আছে, আপনি তাদের কাছে যেতে পারেন, অভিনয়টা শিখতে পারেন। আমরা একটু গল্পে ফিরে যাই। আমাদের আসলে এখানে না আমাদের কিছু কিছু নির্মাতাও এর জন্য হয়তো বা মূল ভূমিকা পালন করে। তারা বলতে চান যে আসলে অভিনয় শেখার কিছু নাই, অভিনেতা হওয়ার দরকার নাই, অভিনেতা লাগবে না, আমার অভিনেতা আমি নিব না। যেমন এমন যারা বলেন তারাও কিন্তু খুব দিকপাল কোন অভিনেতা জন্ম দিতে পারেননি আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমি বলি। বাট যে কোনো কাজের শিক্ষাটাই তো আলাদা। ধরেন থিয়েটার অভিনয় যিনি ভালো করেন উনি অনেক ভালো ভয়েস অ্যাক্টর নাও হতে পারেন। যিনি অনেক ভালো টেলিভিশন অ্যাক্টিং করেন উনি হয়তোবা মাইমের অভিনয়ের আরেকটা ফরম্যাট, সেটার কোনো কিছু নাই তার জানা থাকতে পারে। তো প্রত্যেকটা মিডিয়াম ডিফারেন্ট। তো আপনি যেমন শুরুতে বলছিলেন যে মঞ্চমান অনেক লাউড হতে হবে, অনেক এমন না ব্যাপারটা। ধরেন নাসিরুদ্দিন শাহর যে থিয়েটারগুলো আমরা দেখার সুযোগ পেয়েছি, কিছু কিছু আমাদের এখানেও এসেছেন, ওয়েটিং ফর গোডো করেছেন, কিছুদিন আগেও আরেকটা প্রোডাকশন নিয়ে গেলেন, ওখানে কিন্তু অনেক লাউড ডায়ালগ প্রজেকশন করছেন, ব্যাপারটা এমন না। থিয়েটারের অ্যাক্টিং প্যাটার্নটা ডিফারেন্ট। ধরেন আমি এখানে কোনো কথা হয়তোবা নাই বলতে পারি, আমি যদি ওনাকে ডাকি, আমাদের যে ক্যামেরার পিছনে যে ভাই আছেন, আমি যদি থিয়েটারে ডাকি তাকে ডাকতে হবে এইভাবে, কথা না বলে ওই ডাকার দরকার নেই, তাকে একটু জোরে ডাকতে হবে তাকে। কিন্তু যদি আমি ক্যামেরাতে ডাকি এরকম ইশারা করলে এনাফ। আর যদি ভয়েসে ডাকি, শোনো এদিকে আসো বললেই কিন্তু পারফেক্ট। এখানে যদি বলি এই শোনো এদিকে আসো, জিনিসটা হবে না, ভুল হবে। আবার যদি ওই থিয়েটারে দাঁড়িয়ে যদি বলি শোনো এদিকে আসো, কিচ্ছু বোঝা যাবে না।
So, আমি মিডিয়াম ওয়াইজ বলবো যে লাউডনেস বা যেটা কি বলে যে অনেক নিচু হয়ে বলার ব্যাপারটা না। আচ্ছা, আমি একটু বড় পর্দার গল্পটা শুনতে চাই, তবে তার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিব। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? হ্যালো। হ্যালো, জি, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছি। আমি কক্সবাজার থেকে সুভাষ বলছিলাম। জি, রূপকথা রাতে স্বাগত। কার সাথে কথা বলবেন? আমি শাহিদ ভাইয়ের সাথে একটু আচ্ছা, কথা বলতে হ্যাঁ, চাই। কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। শাহিদ শাহিদ ভাই, জি। আমি থিয়েটার স্টাডিজ থেকে কক্সবাজার সিটি কলেজ থেকে আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম আর কি বাহ, গত বছর। কংগ্রেচুলেশনস। আহ, আমার মানে আমার যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে থিয়েটার স্টাডিজ বা থিয়েটার যে অভিনয়ের যে প্রাণ কেন্দ্র, এই বিষয়টা ইদানিং ইয়ে হয়ে যাচ্ছে, মানুষের ভিতর থেকে চলে যাচ্ছে যে অভিনয় এর মূল গোড়া হচ্ছে থিয়েটার। হ্যাঁ, সেই থিয়েটারকে আমরা বাদ দিয়ে আমরা তথাকথিত যে একটা কিছু কারিকুলাম দেখাতে চাই, এবং আমরা মনে করি যে এক একজন পাক্কা অভিনেতা, এবং সেই জায়গা থেকে যে বাংলাদেশের মানুষ আমাদের যে এই এই বিষয় নিয়ে যে আমাদের স্বল্প জ্ঞান আছে, এবং যে আমরা অভিনয় যে কত বড় মাপের, এই বিষয়টা যে আমরা অনেকে বুঝি না, সেই বিষয় নিয়ে গুলো নিয়ে যদি একটু বলেন। যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে থিয়েটারের কথা, আসলে থিয়েটারের বিষয়টা খুব কম আসে এই আলোচনাগুলোতে। আমি যদি এই বিষয়গুলো নিয়ে একটু নিয়ে আসতেন আর কি। দেখেন থিয়েটার কিন্তু সবসময় খুব উপেক্ষিত একটা মাধ্যম। অনেক বেশি পরিমাণ মানুষ কিন্তু কখনোই থিয়েটার করেনি। থিয়েটার একটু ক্লাস বা একটু নির্দিষ্ট সংখ্যক মানুষেরই সবসময় করার সুযোগ ঘটে। হয়তো বা এই কারণেই এখনো থিয়েটার একটু আমি বলবো না উপেক্ষিত, আমি বলবো যে কিছু নির্দিষ্ট লোকজনের কাছে চর্চিত বিষয়। এবং এটাতে যেমন আপনি কক্সবাজার থেকেও থিয়েটার স্টাডিজের উপরে ফার্স্ট ক্লাস পেয়েছেন, সেরকমভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মুহূর্তে কোথাও না কোথাও থিয়েটার নিয়ে কেউ না কেউ কাজ করছেন, চেষ্টা করে যাচ্ছেন। বাট এখন তো আসলে মিডিয়া এক্সপোজারটা এমন জায়গায় চলে গেছে, অনেক কিছুই তো এসেছে। একটা সময় ছিল, ধরেন অনেক বছর আগে, অনেক শত বছর আগে থিয়েটার ছাড়া আর কোনো কিছু ছিল না তখন। টেলিভিশন আসেনি, ফিল্ম আসেনি, বা আমাদের ভয়েসের অ্যাক্টিং আসেনি, কিছুই আসেনি। কিন্তু এখন তো নানা রকমের মিডিয়ামে, নানা রকম প্ল্যাটফর্মে অভিনেতা নিজেকে প্রকাশ করার সুযোগ পাচ্ছে। ইভেন এক ধরনের তো ইনফ্লুয়েন্সার গ্রুপও তৈরি হয়েছে, যারা কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীদের থেকেও বেশি অনেক এলিজেবল। তাদের ডিমান্ড অনেক বেশি কিন্তু কন্টেম্পোরারি মার্কেটে। তো অনেক জায়গায় তাদের জন্য তাদের নেওয়ার কারণে আমাদেরকে বাদ দিয়ে দেয় কিন্তু, যে না ভাই আপনার অত ফলোয়ার নেই, আপনি অত ভালো ইনফ্লুয়েন্সার না, সো ওনার ডিমান্ড বেশি। তো তাদেরকেও আসলে শ্রদ্ধা রেখে বলতে চাই, এটা যুগের মানে ডিমান্ড, এটা আসলে মেনে নিতে হবে। তার মধ্যে থেকেও যারা এইভাবে আপনার মতো করে থিয়েটারকে ভালোবেসে থিয়েটারের চর্চা করতে চাইবে, তারা নিশ্চয়ই কোথাও না কোথাও করবে, এবং সেটা স্বীকৃতি ওয়ার্ল্ড ওয়াইড কোনো দিন কোনো বড় মাধ্যমেই পাবে, এই বিশ্বাস আমি রাখি। যার ইচ্ছা সে চর্চা করবে, যার অন্য মাধ্যমে কাজ করার ইচ্ছা সেই মাধ্যমে সেও সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, লক্ষ্য নির্ধারণ করে, স্বপ্ন দেখে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। আশা করছি আজীবন শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আরও গল্প করব। আমি একটু মমপুর কাছ থেকে ঘুরে আসি। আর যে মাইমুনা মম, সেই প্যাভিলিয়নটাতে আর ব্যাক করা হলো না কেন? বা আর যে প্রফেশনটার কথাই যদি বলি, যে অনেক বেশি কিন্তু আমরা এই প্রফেশনটাকে গ্লোরিফাই করছিলাম, বা খুব ভালো একটা পসিবিলিটি ছিল, সেই জায়গা থেকে একটু দেখলাম যে সামহাও একটু পিছিয়েও এসেছি আমরা। বা মমর ক্ষেত্রে কি হলো, তাকে আর আমরা আর যে হিসেবে কি পাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা সেখানে একটা ছেদ কেন পড়লো? ছেদটা পড়েনি, ছেদটা ইচ্ছে করেই পড়ানো হয়েছে। ব্যাপারটা হচ্ছে আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ আমার কাছে রেডিও মানে হচ্ছে আপনি কতক্ষণ কথা দিয়ে একটা মানুষকে আটকে রাখতে পারবেন, সেটা পুরোটাই আপনার উপরে। আপনার লিসনার যখন ছুটে যাবে, তার মানে হচ্ছে আপনার কথায় সেই জাদুটা নাই, আপনার কণ্ঠে সেই মধুটা নাই বা আবেগটা নেই, যেটাতে আপনি তাকে আটকে ধরে রাখবেন। রেডিওর কনসেপ্ট ফার্স্টে কি ছিল, যে আমরা শ্রোতা,
থাকবে আমাদের, তাই তো লিসেনাররা থাকবে। এই কনসেপ্টটা থেকে যখন আস্তে আস্তে Visual ভিজুয়ালি হয়ে গেল। জিনিসটা আনা স্টার্ট করা হলো, আমার এমন বহুদিন গেছে যে হয়তো সকালে আমি আম্মুর সাথে চিৎকার করে আমার মর্নিং শো স্টার্ট করেছি। এমন বহুদিন গেছে, আমার মনে আছে আমি গান ছেড়ে হয়তো আমি কাঁদছি, আমার লিসেনাররা সেটা জানে না, কিন্তু আমি বসে আছি আমরা যে সিটটাতে বসতাম, আমরা হট সিট বলতাম, হট সিটে হয়তো আমি পায়ের উপর পা উঠে আরাম করে বসে আমি গল্প করছি আমার লিসেনারদের সাথে। আমার মনে হচ্ছে আমাকে কেউ দেখছে না, কিন্তু আমার কথাটা সবাই শুনছে। আমার কথাটা দিয়েই আমার দর্শক, আমার শ্রোতাদেরকে ধরে রাখতে হবে। কিন্তু সেইখানে যখন আমার মাথায় এটা ঢুকে যাচ্ছে যে আমাকে তো বাইরের একটা মানুষ দেখছেও, তার মানে কি, তার মানে আমাকে এখন একদম টিপটপ হয়ে বসে থাকতে হবে, আমার চুলটা ঠিক থাকতে হবে, যেহেতু আমাকে বাইরের মানুষ দেখছে। তো আমার আসলে একদম যে খুবই সুদর্শন বা দর্শনীয়ভাবে আসলে থাকতে হবে। এই কালচারটা যখন আসলে ঢুকে গেল রেডিওর মধ্যে, একটা মাধ্যমের মাঝখানে যখন আপনি আরেকটা মাধ্যমের কালচার ঢুকাবেন, রেডিও একটা মাধ্যম, টেলিভিশন একটা মাধ্যম, বা সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম, আপনি যখন রেডিওর মধ্যে সব ধরনের এলিমেন্ট দিতে চাচ্ছেন, তখন তো আসলে আপনার না থাকবে দর্শক, না থাকবে শ্রোতা। এখন তাই হচ্ছে। আমরা যখন ছিলাম রেডিওতে, আমি বলবো যে আমি একদম লাস্ট ভালো পর্যায়টা আসলে দেখে বের হতে পেরেছি। সেই সময় আমার মনে আছে যে আমরা যতগুলো রেডিও স্টেশন ছিল, আমাদের ফিমেল আরজেদের মধ্যে মান্থ শেষে প্রত্যেকটা রেডিও থেকে আমরা একটা কি বলে এটাকে, নাম্বার বা রেজাল্ট শিট, টপ 5 ফিমেল আরজে টাউনে এখন কে কে আছে, মেল আরজে কে কে আছে। ও তো এই ধরনের একটা শো প্ল্যান করেছে, তাহলে আমার এই এমন একটা শো প্ল্যান করতে হবে যেটা ওর শোটাকে বিট করে, কারণ আমাদের দুজনের শো একই টাইমে যাচ্ছে। সো কেন আমার লিসেনার আমার শো না শুনে ওর শোটা শুনছে? সো ওইটা না একটা সুন্দর কম্পিটিশন ছিল যে অমুক স্টেশনে এত ভালো একটা শো হচ্ছে, আমি এর থেকে বেটার একটা কনসেপ্ট দিই সো দ্যাট লিসনার আমাকে শুনবে। কিন্তু যখন এই জিনিসটা দেখার মধ্যে চলে গেল, তখন হচ্ছে ওকে ফাইন, তাহলে আপনি দেখেন, আপনি একটা দল দেখেন, আসলে আপনি তো কথাটা শুনতে চাচ্ছেন না, আপনি দেখতে চাচ্ছেন। এবং এখন আমি মনে করতে পারি না আসলে, বা আমি একটা রেডিওর পার্সন ছিলাম একটা সময়, আমি জানি না এখন কোন রেডিওতে কি শো হয়। টক অফ দ্য টাউন আর যে এখন কে আসলে, যেটা আমার মনে হয় যে আসলে আমার জানা উচিত, আমি প্রিটি মাচ শিওর আসলে এখানে কেউই জানা না এটা। সামহাউ So, লস্ট হয়ে আমি গেছে ওই একটু জায়গাটা। মোমোর Please, সাথে ভাইয়া। অ্যাড করি। জি। মোমো তো আসলে বাংলাদেশের এফএম রেডিওর স্বর্ণ যুগের কথা বলছে। আমি শ্রোতা হিসেবে আরো আগের শ্রোতা, মানে আমি যখন শুধুমাত্র বেতার ছিল, রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতার যেটাই বলি, পরবর্তী সময় নাম চেঞ্জ হয়েছিল। আমরা আমাদের মেজর এন্টারটেনমেন্ট একটা টাইমে রেডিও থেকে নিতাম। রেডিওতে যে নাটকগুলো হতো, বিজ্ঞাপন তরঙ্গের যে প্রোগ্রামগুলো হতো, পুরো বাংলাদেশে কিন্তু শুনতো। এবং আমার নিজের মনে আছে, আমি নাটকের অভিনয়ের যে বিষয়, অনেক রপ্ত করার যে প্রক্রিয়া, এটা রেডিও নাটক শুনে শুনে আমি বুঝেছি। যেভাবে করে সেই অভিনেতারা প্রক্ষেপণ করতেন, অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতারা তখন রেডিওতে অভিনয় করতেন। মোহাম্মদ জাকারিয়া, গোলাম মুস্তাফা সাহেব, আবুল হায়াত আঙ্কেলরা তো করতেনই, ফতে লোহানি, এরকম অনেক সিনিয়র লোকজনের রেডিও নাটক শোনার আমার সৌভাগ্য হয়েছিল। এবং দেখতাম যে তারা যে যখন অভিনয় করেন, রেডিওতে আমরা যেটা শুনতে পেতাম, ভিজুয়ালাইজ করতে পারতাম, যেটা এখন এই ভিজুয়ালের যুগে ওই হৃদয়ঙ্গম বিষয়টার ঘটে না, অনেক ক্ষেত্রেই ঘটে না। রেডিও কতখানি ইম্প্যাক্টফুল বা পাওয়ারফুল সেটা কিন্তু আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এক্সাম্পল আনতে পারি, right, তাই না? মানে যে রেডিও শুধু অনেক ভয়েস শক্তিশালী যোদ্ধাদেরকে কতখানি ইমোশনাল স্ট্রেংথ দিয়েছে। এবং একদম। একটা সময় তো আসলে মোবাইল ফোনের মতো হাতে হাতে এন্টারটেইন হওয়ার সুযোগ ছিল না। তখন তো আসলে রেডিওই ছিল বাংলাদেশের মাস পিপলের এন্টারটেইনমেন্টের জায়গা। টেলিভিশন তো আরো অনেক পরে এসেছে ঘরে ঘরে, বা মানে জনগণের ক্ষমতার মধ্যে এসেছে অনেক পরে। রেডিও অনেক অ্যাভেলেবেল জায়গায় ছিল, রেডিও অনেক শক্তিশালী ভূমিকা সেই সময়টাতে রেখেছে।
পরবর্তী সময় যখন এফএম এর যুগ আসলো তখনও আমরা কিন্তু ভেবেছি যে আসলে অন্য একটা জোয়ার মনে হয় আসছে, ধরে রাখা যায়নি, মানে ওই ইংলিশ গানটার মতো আর কি, ভিডিও কিল দ্য রেডিও ম্যান, এরকম টাইপের বিষয়টা হয়ে গেছে যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা ঘটে নেই, আমাদের দেশেই কেন জানি ঘটেছে, Somehow, হ্যাঁ, এটা আমাদের হয়েছে। দেশে এইটা আমার কেন মনে হয় ভাই, যখন আমাদের দেশে হওয়ার কারণ হচ্ছে আমরা না খুব সহজে এটা তো আসলে একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির যারা চালান তারা একটা অল্প সময়ে অনেক কিছু চিন্তা করেন, প্রফিট এই সেই, এখন কি ট্রেন্ড চলছে, এখন কে ফেমাস, যেটা ইউটিউবের কথা আপনি একটু আগে বললেন, এত কিছু Influencer, ইনফ্লুয়েন্সারদের কথা বললেন, মানে এত কিছু যখন আপনি আসলে নিয়ে কাজ করতে যাবেন তখন আপনার আসলে কোনোটাই হবে না, এবং আপনার মেইন রুট যেটা সেটা আসলে একদম মাটি থেকে উপরে পড়ে যাবে। Right. এটা সব Focus টা সেক্টরেই নষ্ট হয়ে যায়, একদম হ্যাঁ। একদম একদম। আচ্ছা, মমপুর কাছে আমি একটা কথা শুনতে চাই যে আমরা যাদেরকে দেখি যে উপস্থাপক থেকে বা ভয়েস নিয়ে কাজ করতো সেখান থেকে অ্যাক্টিং এ গিয়েছে, প্রথম দিকে বেশ সমস্যায় পড়তে হয়, এরকম কি কোনো অ্যাক্টিং এর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে? আমি এই দিক থেকে খুব লাকি। আচ্ছা। এটা আমি জানি না কেন, এটা হতে পারে কারণ আমি যখন বিকারমেন্টসে ছিলাম আমি টানা 5 বার ন্যাশনাল লেভেলের যে কম্পিটিশনগুলো হয় আমাদের দেশে, প্রত্যেকবারই অভিনয়ে প্রথম হয়েছিল। আচ্ছা, প্র্যাকটিসটা আগে থেকে আমার ছিল। প্র্যাকটিসটা আসলে আগে থেকে একটু ছিল, এন্ড আমি খুব সহজে না কাউকে দেখে নকল করতে পারি। তো আমার এমন মনে আছে আমি ওপি আপার অনেক নাটক দেখে আসলে আয়নার সামনে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করেছি। আচ্ছা। সুবর্ণা ম্যামের অনেক বড় ফ্যান আমি, ওনার নাটক দেখে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেহেতু ওনার ভয়েসেরও অনেক ফ্যান আমি, সো আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে চেষ্টা করতাম যে কতটুকু হয়। এবং আমি যখন রেডিও থেকে, যখন আমি আয়েশার জন্য অফার পেলাম, টিভিসি তো 10 সেকেন্ডস আসবো যাব, অ্যাক্টিং এর আহামরি ওই জায়গাটা নেই। যখন আমি আয়েশার জন্য অফার পেলাম তখন আমার মনে হলো যে এতদিন তো আমি রেডিওতে একভাবে কথা বলেছি, এখন ভিজুয়ালে যখন আমি অ্যাক্টিংটা করব, মানুষ যদি ধরেই ফেলে এ একজন উপস্থাপক, তাহলে তো আসলে অ্যাক্টিংটাকে যদি উপস্থাপনার মতো মতো মনে হয়ে হয় যায় তাহলে তো আসলে গালিটা আমিই খাবো আলটিমেটলি দিন শেষে। তো তখন আয়েশা করার সময় আমার একটু স্ট্রাগল করতে হয়েছে, খুব ভালোভাবে প্রত্যেকটা সিন আলাদা 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 করে আয়নার সামনে প্র্যাকটিস করে, এবং এই আয়েশা করার পরেই আমি মাশরাফি জুনিয়র স্টার্ট করি। এবং আমি বলবো যে আমার ক্যারিয়ারের শুরুতে 3টা মানুষের অবদান অনেক বেশি। একজন হচ্ছেন শতাব্দী ওয়াদুদ, চিত্রলেখা গুহ, আবুল হায়াত স্যার। আচ্ছা। এই 3জন মানুষ, শতাব্দীদার সাথে তো আমি অলমোস্ট 2.5 বছর টানা মাশরাফি জুনিয়র শুট করেছি। তো লাইট কি, ক্যামেরা কি, কিভাবে নিতে হয়, কোথায় দাঁড়ালে আমাকে ক্যামেরাতে দেখা যাবে, কোথায় দাঁড়ালে আসলে যে আমি পুরো ব্যাক টু হয়ে আছি, এই সব কিছু এই মানুষটা আমাকে বকা দিয়ে দিয়ে শিখিয়েছে। এবং এই মানুষটা জানতো যে যদি ভালোভাবে বলতো যে তাহলে কাজ হতো না। শোনা বাচ্চা কিভাবে দাও কর, তাহলে জিনিসটা জীবনে বকাটা মেডিসিন হিসেবে কাজ করেছে। আবার একই সিরিয়ালে চিত্রা দিয়েও ছিলেন তো, আচ্ছা, So, সেখান এদিক থেকে থেকেও লেসন পাওয়া হয়েছে। শতাব্দীদার বকাটা খেয়ে আবার চিত্রাদির আদরটা পেয়েছি। সো ওই Balance হয়ে গেছে। জার্নিটা আসলে আমার জন্য Okay. খুবই কি বলবো, আমার অ্যাক্টিং এর জার্নিটাতে অনেক হেল্প করেছে, অনেক। এন্ড এই জন্য আমি এই 3টা মানুষের উপর, হায়াত কাকুর কথা নাই বলি, মানে এই 3টা মানুষের উপর আমি অলওয়েজ গ্রেটফুল, অলওয়েজ। ওকে, এক্সপিরিয়েন্স গুলো আরো শুনবো। আমি একটু ভাইয়ার কাছ থেকে ঘুরে আসি, এক্সপিরিয়েন্স শুনতে চাই। যেটা বলছিলেন যে অভিনেতা বা অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছেটা তো আগে থেকেই ছিল, তার মধ্যে থিয়েটার শুরু হয়ে গেল, কিন্তু আমি যতদূর জানি আপনি কাজের সুযোগটা পেলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, মানে ক্যামেরার সামনে সুযোগ না এসে ক্যামেরার পেছনে সুযোগ এলো, এবং সুযোগ খুব এলো জনপ্রিয়, বা বলে আমি যদি বলি, আমি ভুল না করলে মনপুরা চলচ্চিত্রে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তো সেখান থেকে ক্যামেরার সামনে কিভাবে আসা হলো, ওই সময়টা কেমন ছিল? মানে অ্যাকচুয়ালি সুযোগ পাওয়া হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে এমন না ব্যাপারটা। আচ্ছা। যেটা হতো যে তখন শো করতাম, শো করার পরে দর্শক খুব তালি দিত লাজবাও করার পরে, কিন্তু কেউ আর কাজ করতে ডাকতো না অভিনয়ের জন্য। খুবই আশা করতাম মনে হয় কেউ ডাকবে, এই অভিনয়টা দেখেছে ভালো, অনেক ভালো ভালো ডিরেক্টররাও দেখতেন, কিন্তু কেউ ডাকতো না। তো খুব আপসেট হতাম যে ব্যাপারটা কি, ডাকে না কেন। এবং
কারো কাছে অ্যাপ্রোচ করাটা তখনও লাগতো, এখনও খুব নিজের কাছে ইনসাল্টিং লাগে যে ভাই আমি অভিনয় করতে চাই আপনার সাথে। এটা খুব রেয়ার কেসে আমি বলতে পারি, খুব ধরেন যার সাথে খুব উদ্গ্রীবতা আছে কাজ করতে, তার ক্ষেত্রে তো বলতে হবে আমি আর আপনার কাজে নেন না কেন বা কিছু। তো কোনো ডিরেক্টরে বলবো এটাও খুব তখন আত্মসম্মান বোধ আরও বেশি ছিল, হয়তো তখন বেশি লাগতো, বলা হতো না, মানে দেখি কেউ ডাকে না। তো আমাদের এক বন্ধু ছিল জগলুল আলম নাম, মারা গেছেন, ও থিয়েটারে কাজ করতো বেলি রোড। ও আমাকে এরকম ধ্বনিচিত্রে, তখন ধ্বনিচিত্র ছিল ইয়েতে মগবাজারে, আচ্ছা। তো ওইখানে স্টুডিওতে রতনদা ইয়েতে ছিল, রতন পাল, তো রেডিও প্রোডাকশনে কাজ করার জন্য ডেকেছে যে আয় একদিন। তো আমি যাই এবং ও খুব আশা নিয়ে আমাকে বলে বন্ধুত্বের জায়গা থেকে নিয়ে, ও ভালো অভিনয় করে, ও ভালো করে, ডাক দিয়ে যে বললাম যে মিডিয়াম না বোঝার যে বিষয়টা। তো আমি তখন একটু প্রথম দিকে মঞ্চে অভিনয় করি শুধু, আর ভাবি যে না আমি আসলে ভালো অভিনয় করতে পারবো। তো সে ডাকে এবং আমি করতে চাই, যে চরমভাবে ফেল করি, আমার অভিনয় হয় নাই। তো মনে হলো মানে জগলুলের এক্সপ্রেশনে মনে হচ্ছিল, মুখে বলছিল না, যে চরম অপমানিত হয়েছে আমাকে নিতে এসে। এবং অনেক বড় বড় লোকজন, আসুজ্জামান নূর, তারপরে তো সেখানে ছিলেন আজাদ আবুল কালাম, এরা তো ছিলেনই। তখন একজন ছিলেন লাকি আপা, ভয়েস দিতেন, ওই যে সিদ্দিকা কবির রেসিপি, শারমিন লাকি, হ্যাঁ, উনি তখন ওটাতে প্রথম কাজ করছেন। ওনার ভয়েস তো খুবই সুন্দর ছিল। হ্যাঁ, উনি কবিতা আবৃত্তি রাইট, করতে উনি পারেন। অ্যাকচুয়ালি উনি কবিতারই মানুষ, আবৃত্তিরই মানুষ। তো এরকম বিভিন্ন জনের মধ্যে আমি পারিনি, আমি ফেল করছি, আমার খুবই ইয়ে লাগছে। এবং আমি জগলুলকে যে জিজ্ঞেস করবো যে আমারটা হয় নাই বা কিছু, আমার সাহস হয়নি। আমি চলে আসছি পরে। তো ওই যে শতাব্দী, জাহাঙ্গীর রেজবি সবাই ছিল, মানে তখন আমরা সবাই ভয়েসের জন্যই গেছি। তো সবারটা হয়েছে, পরের কাজে সবাইকে ডাকে, আমাকে ডাকে না। তা আমি না খুব ইয়ে হই তখন, ইনসাল্ট ফিল করি একটু। ইনসাল্ট ঠিক বলবো না, যে নিজের একটু অভিমান লাগে যে পারলাম না, নিজের ব্যর্থ লাগে। আমার মনে হয় যে আমি মনে হয় অভিনয়ের শুধুমাত্র ওই যে বললাম যে থিয়েটার, একটু আগে উনি বলছিলেন যে থিয়েটার করলে থিয়েটারের স্বীকৃতি বা কিছু, থিয়েটার এক ধরনের ইয়েও দেয় মানুষের মধ্যে, এক ধরনের ইগোও দেয় যে আমি থিয়েটার করছি, আমি মনে হয় সব কিছুই ভালো পারি, সব কিছুই ভালো পারবো। এই জায়গার থেকে আমার আসলে অনেক বেশি ধাক্কা লাগে, যে না, মনে হয় না থিয়েটার ইজ নট এনাফ ফর মি টু অ্যাক্ট ইন দিজ মিডিয়ামস, অন্য মিডিয়ামগুলোতে নিজেকে এক্সপ্রেস করার জন্য। তো তখন আমি আমার একটা বন্ধু ছিল, বন্ধুর বাবা ছিলেন এটিএম আঙ্কেল, এটিএম শামসুজ্জামান। তো ওনার সাথে ওনার বাসায় আমি যেতাম, আমাদের একই এলাকায় বাসা, আমি পুরান ঢাকায় বড় হওয়া ছেলে। তো সেখানে ওনার কাছ থেকে আমি জানতে পারি উনি একসময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতেন এবং ওইখান থেকে উনি অভিনেতা হয়েছেন। এটা জানার পরে আমার মনে হচ্ছে এই কাজটা যদি করি, লোকজন তো আমাকে এরকম ইগনোর করতে পারবে না, যেরকমভাবে ইগনোর করছে, আমাকে তো একটু পাত্তা দিবে। যদি আমি ওই পরিচয় হয়, আমি অভিনয় করতে চাই, হয়তো বা ভালো কাজ করলে একসময় বলতে পারবো যে আমি কাজটা করতে চাই। তো চেষ্টা করা, কোনো কোনো জায়গায় যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করা শুরু করা, আমাকে একটু রেখেন, কাজ সাথে রেখেন। যেটা ঘটলো, তো ওইটা করতে যেয়ে দেখি যে আমি কাজটা অন্য অনেকের তুলনায় অনেক ভালো বুঝতে পারছি। আচ্ছা, ডিরেকশনের কাজ। হ্যাঁ, এবং অনেক কিছু করতে পারছি, যেটা হয়তো বা আমার ভিতরে ছিল, দেখার কারণে, দীর্ঘদিন শোনার কারণে আমার মধ্যে ওইটা প্রথিত হয়ে গেছে ওই বিষয়গুলো। এবং আমি টেকনিকগুলো বুঝতে পারছি হাতে কলমে। এবং দেখি যে অনেক দ্রুতই আমি অনেক গ্রহণযোগ্য একটা জায়গায় চলে গেছি, অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক ধরনের এলিজিবল জায়গায় আমি চলে এসেছি। আচ্ছা ভাই, আমি একটু ইন্টারাপ্ট করবো, একজন দর্শক অনেকক্ষণ থেকে ওয়েট করছে, কলটা নিয়ে বাকি গল্পটা শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ময়মনসিংহ থেকে সাইফুল আলম পান্নু বলছি। হ্যাঁ, আপনি আমাদের রেগুলার কলার, আপনার কণ্ঠটা শুনেই আমি আপনাকে চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। কার সঙ্গে কথা বলবেন? শাহেদ ভাই আছেন, মম আপু আপনি আছেন। দুজন বিশেষ ব্যক্তিত্বকে আজকে আপনারা নিয়ে এসেছেন, গেস্ট অফ দ্য অনার। দুজনেই আমার খুব প্রিয় মানুষ, শাহেদ ভাই, মম আপু, ওনারা আমি সহ লক্ষ লক্ষ মানুষের প্রিয় লোক তো ওনারা। যাই হোক, আপনারা ভালো আছেন? জি ভালো আছি। জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। খুব পজিটিভ কিছু কথা পেলাম শাহেদ ভাই, এরকম কথা বলা উচিত এবং পজিটিভ কথা আপনারা বলার বয়সটা হয়েছে।
ধার ভার আপনাদের কাছ থেকে শিখবে নতুন প্রজন্ম, আমি তাই মনে করি। আমিও কোনো কিছু হলে এইভাবেই কথাগুলো বলি, কারণ আমাদের সামাজিক কিছু দায় দায়িত্ব আছে। সবাই যদি আমরা শিল্পকলার ডিজি হয়ে যাই তাহলে তো চলবে না। আমাদের আমরা যেহেতু শিল্পী বা সংস্কৃতি করি, আমাদের মন প্রাণটাও এরকম থাকতে হবে, মন প্রাণটাও এরকম থাকতে হবে। ধন্যবাদ। আমরা নিজের ভিতরে আমরা কখনো পচাবো না ইনশাআল্লাহ, তাহলে তো একজন প্রকৃত শিল্পী আমরা। কি বলেন? দোয়া রাখবেন, চেষ্টা করব আমরা। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের প্রতিভা আরো বিকশিত হোক, অনেক বড় হন আপনারা, শুক্রিয়া। একদম মনীষী হয়ে যান, এই আমার এই দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করছি আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছে কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি আপা, ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো, সাভার থেকে টুটুল ছিলাম। আপনার অভিনয়টা খুব ভালো হচ্ছে, খুব আমার মিষ্টি অভিনয়? অভিনয়, ঠান্ডা মেজাজের অভিনয়, খুব ভালো। সরি, অভিনয়টাই না, প্রেজেন্টেটা আপনার খুব ভালো হচ্ছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কথা বলুন, কার সাথে কথা বলবেন আজকে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। কষ্ট করে আরেকটিবার চেষ্টা করুন, আমরা কথা বলবো আপনার সাথে। এত চমৎকার আপনার- অভিনয় যে করে যাচ্ছ তুমি। আচ্ছা, যে গল্পটা শুনছিলাম, হ্যাঁ, তারপরে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, তো অনেকে কাজ করতে নিচ্ছেন। তখন না ভুলে গেলাম একটা টাইমে যে আমি অভিনেতা হতে চাইতাম। কাজটা এত মজা পেতে শুরু করলাম, আমি আসলে মাথা থেকে নাই হয়ে গেল যে আমি অভিনেতা হতে চেয়েছি কখনো। তো এর মধ্যে একদিন হঠাৎ করে জগলুল এই শতাব্দীকে খোঁজে, রেজভিকে খোঁজে, জাহাঙ্গীরকে খোঁজে, আমার বন্ধু যারা আছে, ভয়েস কোনো একটা ইমার্জেন্সি ভয়েস, ধোনিতে যেতে হবে ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কাউকে পায় না। তো তখন আমি সেদিন শ্যুট নাই, আমি বসে আছি আমাদের গ্রুপের ওখানে, তো আসছে খুব ইয়ে হয়ে একটা ছোট্ট ভয়েস, ওরা কেউ নাই এখন, এরকম একটা ইয়ে করছে আর কেউ। তো না দিকে তাকায়, আবার মানে বলবে কি বলবে না এরকম করে একটা ঘুরে, হ্যাঁ ঠিক আছে। তা আমি বলি কি সমস্যা কি, একটা ভয়েসের কাজ, আমি ট্রাই করি, মানে খুব মিনমিনায় বলছি। তখন মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে, তখন আমি মোটামুটি বুঝে গেছি ঠিক আছে, থিয়েটার করবো, থিয়েটার অভিনয় করবো, আর এই অ্যাসিস্ট্যান্টের কাজ করবো, ডিরেক্টরিয়াল কাজ করবো, এনাফ, এরপরেরটা পরে বোঝা যাবে। বাট অন্য অভিনয়ের ইচ্ছাটা তখন নাই হয়ে গেছে থিয়েটারের বাইরে। তো আচ্ছা আয় তো তুই আমার সাথে, তখন সামহাও ওই টাইমের মধ্যে কাজটা উদ্ধার করতে হবে এমন কোনো ব্যাপার ছিল, ভয়েসটা দেওয়ার ব্যাপার ছিল। তো যখন গেছি, তো সামহাও আগে আমি প্রথম যে কাজটা করেছিলাম, সেই কাজটা যিনি কোঅর্ডিনেট করেছিল আপনি চিনবেন, এশিয়াটিকের মনির ভাই। হ্যাঁ, মনির ভাই ওটার ইয়ে ছিলেন। তো মনির ভাই আগের কাজটাতেও উনি কোঅর্ডিনেট করেছেন। তো উনি আমাকে দেখেই খুব বিরক্ত হয়ে গেছেন, আমার একটা এক্সপ্রেশন। তো জগলুল খুব মাথা নিচু নেয়, উনি ভাই ওরই পাইছি একটু, হ্যাঁ তো অন্য কাউরে দেখলি না, মনি ভাই যে একটু অন্য কাউরে পাইলে ভালো তো না, কেউ নাই তো মনি ভাই কী করবো, এরকম করে বলতেছে আর কি জগলুল। কীভাবে যেন আমার খুব মানে কষ্ট লাগতেছিল, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর মনে হচ্ছিল দূর কি কিছুই হবে না আমার দিয়ে, উদয় এগুলা করে যা মাইক্রো যা। তো মাইক্রোফোনে দাঁড়ানো, আর মনির ভাই কর্নারের মধ্যে ধরেন কিছু একটা করছে, আমি ওই ভয়েস বুথটার মধ্যে ভয়েস দিচ্ছি এরকম। তো ফার্স্ট লাইনটা আমি পড়েছি, ফার্স্ট লাইনটা পড়ার পরে আমি ফিল করেছি যে এটা আমি বলছি না, এটা আমি পড়ছি না। সেকেন্ড লাইনটাও পড়ে দিয়েছি। থার্ড লাইন যখন পড়েছি তখন দেখি মনির ভাই ওইখান থেকে এখানে ওই গ্লাসের যে ইয়ে থাকে আমাদের মেইন মিক্সিং মেশিনটা এবং ভয়েস ইয়েটার যে মাঝখানে যায় ওইখানে চলে আসছে সে, এবং ওই 3-4 লাইন বলতে বলতে দেখি জগলুল দাঁড়ায় পড়ছে, বসা ছিল দাঁড়ায় পড়ছে, এবং জিনিসটা ঘটতেছে আমি নিজে ফিল করতে পারতেছি। এবং ওই দিন আমি প্রথম অনুভব করছি যে যখন কিছু হবে সেটা বোঝা যাবে এবং সেটা অটোমেটিক হবে। আমি কিছু হওয়াচ্ছি, যেটা হয়তো প্রথমবার আমি ট্রাই করেছিলাম, যে আমি অভিনয়টা ভালো করে করার চেষ্টা করেছিলাম, বা যে কোনো আমি ফেল করেছি, আমি হয়নি। তখন আমি প্রথম ওইখানে দাঁড়িয়ে ফিল করেছি যে আরে এটা তো খুব ন্যাচারালি হয়েছে, এবং এটা ব্যাপারটা তো এরকম।
এবং এটা আসলে ওইটা না, মানে যেটা আমি আচ্ছা। থিয়েটার থেকে শিখেছি, এটা হ্যাঁ। একদমই অন্য তারপর কি রিয়েলাইজেশন। সব সময় মানে এই যে ক্যামেরার সামনে আসা ব্যাপারটা ঘটতে থাকে? না, তারপরে ঘটলো না। আমি বললাম যে অভিনেতা হিসেবে ওই হ্যাঁ। সময় আমি একটা কনফিডেন্স পেলাম। হ্যাঁ। কিন্তু তারপরে যেটা ঘটলো, আমি ক্যামেরার পিছন থেকে, আমি তো আসলে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ যে বাংলাদেশের অনেক বড় বড় অভিনেতাদের মানে অভিনয় দেখতে সুযোগ পেয়েছি, দেখার সুযোগ পেয়েছি ক্যামেরার পিছন থেকে। আমি পিছন থেকে এটা দেখতাম খালি ক্যামেরার পাশ থেকে দাঁড়িয়ে, যে ওনারা কি করেন, ওনারা কতটা ভুল করেন এবং ভুলটাকে আবার কিভাবে ঠিক করে নিয়ে চলে যান। আচ্ছা। এই টেকনিকগুলি আমি দিনের পর দিন ক্যামেরার পিছন থেকে শিখেছি, ওকে। যেটা আমি আসলে কখনো থিয়েটার বা অন্য কোনো মিডিয়ামে শেখার সুযোগ পাইনি। আচ্ছা। একটু আগে এক ভাই বলছিলেন না কিভাবে আমি সুযোগ পেতে পারি, উনি একটা ওয়ার্ড বলেছিলেন, সুযোগটা আসলে আপনার নিজের করে নিতে হবে। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে যারা নতুন অভিনেতা অভিনয় করতে আসতে চান, আমি যাদের একটু প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, ধরেন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে বা জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে থিয়েটার বা এই অ্যাক্টিং বা এই ওরিয়েন্টেড পড়াশোনা করেছে, তাদেরকে আমি বলি যে তোমরা কিছুদিন ক্যামেরার পিছনে এই টেকনিক্যাল কাজটা শিখো। শেখো। ক্যামেরা অ্যাক্টিং ইজ ডিফারেন্ট, ইট ইজ এ টেকনিক্যাল জব, ইটস নট ইমোশনাল জব। এটা খুব ক্রিয়েটিভ জব মনে করে, বাট আমার নিজের কাছে অ্যাক্টিং ইজ নাথিং বাট গুড টেকনিক্যাল এক্সিকিউশন। যে ওই টেকনিক্যাল এক্সিকিউশনটা শিখতে পারে সেই ভালো অভিনেতা, এবং সেটা সবচেয়ে ভালো শেখা যায় ক্যামেরার পাশে দাঁড়িয়ে। আচ্ছা, এই গল্পটা আমি আরো শুনবো, মামাপুর কাছে একটু শুনবো এখন তার অভিনয় জীবনের গল্প। প্রথম চলচ্চিত্র কাগজ, আমি ভুল না করলে রিলিজ পাওয়া রিলিজ কাগজ। পাওয়া আছে, মানে আমাদের সামনে কাগজটাই প্রথমে প্রথমে এসেছে, এসেছে, তো right. সেজন্যই বলা। এখন কি বড় পর্দার কোনো কাজের কোনো প্ল্যানিং চলছে বা কি অবস্থা? আসলে অনেকগুলো মাধ্যমেই কাজ করা হয়েছে, কিন্তু আমরা নাটকেই বেশি দেখছি ওটিটি বা বড় পর্দার তুলনায়, যেহেতু এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে সে জায়গা থেকে জিজ্ঞাসা করা। বড় পর্দার কথা যেটা হচ্ছে, বড় পর্দায় আমি আসলে আমি একদমই নিজেকে কমার্শিয়ালি ফিট মনে করি না নিজের জায়গা থেকে। অ্যান্ড আমিও যে খুব কমার্শিয়াল একটা পার্সন তা না কিন্তু। সো আমার জন্য গল্পটা হতে হবে একটু অফ ট্র্যাকের, যে গল্পটা শুনলে একজন কমার্শিয়াল পার্সন বলবে যে না, আমি এই কাজটা করবো না, সেই গল্পটা আমার কাছে আসুক, আমি এমন গল্প চাই। সো এই মানে ধরনের অভিনয়ের জায়গা থাকবে। এক্স্যাক্টলি, অভিনয়ের জায়গা থাকবে যেখানে আসলে আমি শুধুমাত্র নায়ককে নিয়ে পাহাড়ের উপরে শাড়ি পরে একটা দৌড় দিব, এই ধরনের কোনো কিছু। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো এই জন্য সিনেমাটা এখনো ওইভাবে আসলে আমার কাছে আসে না, বা স্ক্রিপ্ট আমার কাছে আসে না। মাঝখানে কিছু সরকারি অনুদানের কথা, সিনেমার কথা হয়েছিল, বাট সেগুলো তো এখন পসিবল না। ব্যাটে বলে যদি মিলে যায় তাহলে হ্যাঁ, বড় পর্দায় আমাকে অবশ্যই দেখা যাবে। আর ওটিটির কথাটা হচ্ছে অনেকটা সিনেমার মতোই, ওকে। যে আমি আসলে চাই না যে সব সময় গল্পের যে চরিত্রটা রয়েছে তার পাশে দাঁড়িয়ে তুমি কি খেয়েছো, তুমি কি ঘুমাবে, এই দুটো ডায়লগ দিয়ে আসলে নায়িকা হয়ে ওই তকমাটা নিয়ে কন্টেন্ট থেকে বের হয়ে যেতে। আমি আসলেই এটা চাই না। এই কারণে আমার কাছে যে স্ক্রিপ্টগুলো এসেছে আসেনি বা ব্যাটে বলে মিলেনি, এটা বললে খুব ভুল হবে আসলে। তবে আমার কাছে যেটা মানে অডিয়েন্স হিসেবে মনে হয় যে নারী প্রধান কন্টেন্টও কিন্তু খুবই কম, এক্স্যাক্টলি, তাই না? এক্স্যাক্টলি, নারী প্রধান কন্টেন্ট খুবই কম। চরিত্রগুলো সব পুরুষ কেন্দ্রিক থাকে, গল্পগুলো পুরুষ কেন্দ্রিক থাকে, এবং ওখানে যদি যে নারী চরিত্রগুলোকে আমরা দেখি আসলে সেই নারী চরিত্রগুলোর আসলে শক্তপোক্ত কোনো অবস্থান থাকে না, যেটাকে আপনি বলতে পারবেন, সরি আমার কথা অনেকে অন্যভাবেও নিতে পারেন, বাট বিনয়ের সাথেই বলছি যে আমার কাছে যেটা মনে হয়, আমরা যে ওটিটি কন্টেন্টগুলো অনেক ব্যবসা সফল হয়েছে, ম্যাক্সিমাম ওটিটি কন্টেন্টই কিন্তু হচ্ছে মেল সেন্ট্রিক, এবং সেখানে আসলে নারী চরিত্রটা বাংলাদেশে, হ্যাঁ, রাইট। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমার এখনই আমি আসলে এই ধরনের কাজে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি এমন একটা গল্প চাই যে গল্পটা নিয়ে আমার আসলে 3 রাত ঘুম হবে না। ওকে। আমার আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে, যে আমার বুঝতে হবে, আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর পর আমি ডিওপির সাথে কথা বলবো, আমি ডিরেক্টরের সাথে কথা বলবো, ভাইয়া
এটা কি এভাবে করলে ভালো হবে নাকি এভাবে আমি একটা চিন্তা করেছি, ডিরেক্টর যে থটস দেবে ওখানে হয়তো একটা যুক্তিতর্কের জায়গা ক্রিয়েট হবে, আমি কাজটা এভাবে করতে চাই আসলে। বাহ, তো এরকম সুযোগ আসুক, এরকম অনেক চরিত্রে মম নিজেকে মেলে ধরুক, এমনটাই প্রত্যাশা থাকবে। শাহিদ ভাইয়ের কাছে যে গল্পটা শুনছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের, শ্রদ্ধেয় গৌতম ঘোষ অত্যন্ত গুণী শিল্পী আমরা জানি, তার ডিরেকশনে আপনি অভিনয়ও করলেন মনের মানুষে, আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবেও কাজ করলেন, প্যারালাল দুটো ক্যারেক্টার প্লে করলেন। একটু সেই এক্সপিরিয়েন্সটা ছোট্ট করে শুনবো। সেটা ওই যে গৌতম ঘোষ মনের মানুষ যখন করতে আসেন, তার আগে উনি একটা ডকুমেন্টারি করতে এসেছিলেন আচ্ছা, আহসানিয়া মিশনের উপরে, উনি ডকুমেন্টারিটা করছিলেন। তো ঘটনাচক্রে ওই ডকুমেন্টারিতে আমার কাজ করার সুযোগ হয়েছিল। ওনার বন্ধু হাবিবুর রহমান খান, তো উনি ওইখানে আমার নাম রেফার করেন, যে তখন আমি অলরেডি হাবিব খানের সাথে বেশ অ্যাটাচড। ওনার অফিসে আমরা মনপুরা নিয়ে বসি, তো উনি বিভিন্ন সময় আমার সাথে বিভিন্ন কথাবার্তা বলেন, গল্প হয়, আড্ডা হয় ওনার সাথে। মনপুরা না মনের মানুষ? মনপুরা হাবিবুর রহমান খানের অফিস থেকে রিলিজ হয়েছিল, আশীর্বাদ চলচ্চিত্র থেকে ডিস্ট্রিবিউশন ছিল আশীর্বাদ চলচ্চিত্র, মানে হাবিবুর রহমান খানের। তো এখানে আমরা প্রায় 1.5-2 বছর একটানা ওই অফিসে ওনার সাথে সময় কাটানোর সুযোগ হয়। তো উনি তখন ওই ডকুমেন্টারির জন্য উনি গৌতম ঘোষ কাজ করতে আসছিলেন। উনি বলছেন যে আমার একজন এডি দরকার, যে তোমাদের এখানে কাজটা করতে পারবে এমন একটা এডি। তো উনি তখন আমাকে বলেন যে তুমি করবা কি না ওনার সাথে কাজ। আমি তখন ফ্রি ছিলাম, নিঃসন্দেহে করবো, কেন করবো না। তো ওনার সাথে কাজ করি আমি ওইটাতে। ওই কাজটা করতে যে গৌতম দা যে কয়দিন আমরা কাজ করি, তো বিভিন্ন সময় উনি বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, ফিল্ম মেকিংয়ের, ফিল্মের জার্নি জানতে চেষ্টা করেন ওনার মতো করে। খুব জ্ঞানী মানুষ তো, এবং তার মতো করে সে আর্টিস্টিক অ্যাম্বিশনটা বোঝার চেষ্টা করেন আমার কাজের জায়গায়, আমার এইম কী কারণে আমি কাজটা করি, এগুলো বিভিন্ন আড্ডা হয় তার সাথে একটা দীর্ঘ সময়। তো এক পর্যায়ে উনি আমাকে বলেন যে আমি একটা ফিচার ফিল্ম করব, তুমি ওটাতে আমাকে অ্যাসিস্ট করবা? তা আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই, কেন করব না, অবশ্যই করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে নিশ্চয়ই করবো। তো বলে ঠিক আছে, আমি নেক্সট বার যখন আসবো তখন তোমাকে আমি স্ক্রিপ্টটা দিব, স্ক্রিপ্টটা পড়ব। তা উনি পরের বার আসেন অল্প টাইমের জন্য, তখন স্ক্রিপ্টটা সাথে নিয়েছেন, আমাকে স্ক্রিপ্টটা পড়তে দেন। স্ক্রিপ্টটা পড়ে আমার ভালো লাগেনি। স্ক্রিপ্টটা পড়ে আমার কাছে মনে হয়েছে লালন ফকিরকে আসলে উনি যেভাবে ইন্টারপ্রেট করতে চেয়েছেন, সেটা আমি যতটুকু লালনকে চিনি জানি সেই জায়গার থেকে মনে হচ্ছে কন্ট্রাডিকশন হচ্ছে, আমার করতে ইচ্ছা করে নাই। তো এই কথাটা আমি আসাদ ভাইয়ের সাথে শেয়ার করি, রাইসুল ইসলাম আসাদ। তার সাথে আবার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্টিল নাও। কোনো ক্রাইসিসে পড়লে বা আসাদ ভাইয়ের কোনো কিছু হলে উনি আমরা একসাথে অনেক সময় কাটাই আর কি। তো ওনাকে বলি যে আসাদ ভাই, আমি না ইয়ের জায়গায়, মননগত জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে এটা কেমন কনফ্লিক্ট করছে, আমার কাজটা করতে ইচ্ছা করছে না। তখন উনি বলছে তোর এত কিছু ভাবার দরকার কি, ও একটা জিনিস অ্যাক্টিং এর করতে জায়গাটা, না, তখন অ্যাক্টিং হয়নি, তখন অ্যাসিস্ট করার কথা। তুই ও একজন একটা ড্রিম দেখছে, তার একটা কাজ করতে চাচ্ছে, তুই তার সাথে ওই কাজটাকে প্রফেশনাল একটা ডিউটি হিসেবে নামায় দিবি। তোর ফিলোসফি, তোর যা কন্ট্রাডিকশন যেখানে হচ্ছে, এগুলোর সাথে তো প্রফেশনাল কাজটা তো কখনো ভাই আমি খুবই দুঃখিত, সময়টা কিভাবে যেন শেষ হয়ে গেছে। আমি বেশি সময় নিয়েছি। এনিওয়েজ, হ্যাঁ, আমি চাইবো রূপকথা রাতে আপনি আরেকদিন আসবেন এবং বাকি গল্পগুলো শুনবো, অনেক অনেক গল্প জমে থাকলো। ছোট্ট করে যদি একটু ক্লোজিংটা বলেন। ক্লোজিংটা হলো তারপরে আসলে আসাদ ভাইয়ের কথাতেই আমি কাজটা করতে রাজি হই এবং করি কাজটা। এবং এক পর্যায়ে উনি আমাকে একটা চরিত্র অফার দেন, মানে উনি হয়তো ওই সময় কাজটা আগানোর সময় ভেবেছেন অভিনয়ের জন্য, এবং সেটা তো করতে যায়। এবং একটা দীর্ঘ 6 মাসের আমার ওনার সাথে টোটাল ফিল্মটা নিয়ে একটা জার্নি হয়। সেই জার্নিটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা আমি আসলে প্রথমে করতে চাইনি, সেটা দিয়ে অন্যান্য কাজের সুযোগ হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে সময়টা একদম শেষ হয়ে গেছে, আগামীতে আবারও দেখা হবে। খুব ভালো থাকবেন দুজনে, শুভরাত্রি, বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের রূপকথা রাত। আশা করছি আপনাদের সময়টাকে সুন্দর করতে পেরেছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, শুভরাত্রি।